দিন দিন নাজুক হচ্ছে ভেনেজুয়েলা আমেরিকার সম্পর্ক, অস্ত্র হাতে নিয়েছে ভেনেজুয়েলাবাসী। আরও একটি যুদ্ধ কি আসছে? গাজায় জাতিগত নিধন চালাচ্ছে ইসরায়েল, এই প্রথম তদন্ত প্রতিবেদনে জানালো জাতিসংঘ। এতে কি থামবে নেতানিয়াহুর বাহিনী? এবার মঙ্গল গ্রহে মিলেছে প্রাণের অস্তিত্ব, চাঞ্চল্যকর তথ্য নাসার। সেখানে কি এলিয়েন পাওয়া গেছে? কি বলছেন বিজ্ঞানীরা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে নামতে এবার পুরোপুরি প্রস্তুত হচ্ছে ভেনেজুয়েলা। তবে দেশটির সেনাবাহিনী নয়, বরং সাধারণ মানুষের হাতে তুলে নিয়েছে অস্ত্র, প্রবল ক্ষমতাধর আমেরিকার বিরুদ্ধে লড়াইয়ের জন্য। আর তাদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে সেনাবাহিনী। রীতিমতো সেনাবাহিনীর ব্যারাকে গিয়ে হাতে কলমে ট্যাঙ্ক চালানো, বিভিন্ন অস্ত্র পরিচালনা, যুদ্ধ কৌশল এবং সংঘবদ্ধ অভিযানের নিয়মকানুন শিখছে স্থানীয়রা। এরই মধ্যে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষায় ভেনেজুয়েলা প্রস্তুত আছে বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। সত্যি যুদ্ধ শুরু হলে শক্তিশালী আমেরিকার বিরুদ্ধে কি টিকে থাকতে পারবে ভেনেজুয়েলা? বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। কারো হাতে পিস্তল, আবার কারো হাতে ভারী রাইফেল। দেখে তাদের সামরিক বাহিনীর সদস্য মনে হলেও তারা ভেনেজুয়েলার সাধারণ জনগণ। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি হিসেবে অস্ত্র চালনায় দক্ষ হচ্ছেন তারা। যুক্তরাষ্ট্রের সাথে তীব্র উত্তেজনার মাঝে পুরোপুরি যুদ্ধ সাজে নেমেছে ভেনেজুয়েলার সাধারণ জনতা। হাতে কলমে সাধারণ নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছেন সেনাবাহিনীর প্রশিক্ষকরা। পুয়ের্তো রিকোতে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান পাঠানো এবং ডেস্ট্রয়ার দিয়ে ভেনেজুয়েলার মাছ ধরার নৌকা আটক করার ঘটনায় ভীষণ ক্ষুব্ধ দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ফলে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন ঠেকাতে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে বেসামরিক নাগরিকদের হাতে অস্ত্র তুলে দিচ্ছেন তিনি। সরকারি ঘোষণা অনুযায়ী অপারেশন ইন্ডিপেন্ডেন্স 200 শিরোনামের এই অভিযানের আওতায় দেশ জুড়ে 300-টিরও বেশি সামরিক ঘাঁটিতে সাধারণ মানুষকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে স্থানীয়রা সেনাবাহিনীর ব্যারাকে গিয়ে হাতে কলমে ট্যাঙ্ক চালানো, বিভিন্ন অস্ত্র পরিচালনা, যুদ্ধ কৌশল এবং সংঘবদ্ধ অভিযানের নিয়মকানুন শিখছেন। বর্তমান প্রেক্ষাপটে এই প্রশিক্ষণকে গুরুত্বপূর্ণ উদ্যোগ বলেই মনে করছেন তারা। অবশ্যই এই ধরনের অস্ত্র পরিচালনা করা শেখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বর্তমান ঘটনাবলী বিবেচনা করে বোঝার উপায় নেই যে সামনে কি ঘটতে যাচ্ছে। আমাদের ভবিষ্যতের যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। শুধু আমি না, সকলের জন্যই এই প্রশিক্ষণ প্রয়োজন। এখন তারা নারীদেরও অস্ত্র চালনা শেখাচ্ছেন। এতদিন সাধারণত পুরুষরা এই ধরনের অস্ত্র পরিচালনা করতেন। আগে আমরা এমন উদ্যোগ না দেখলেও এখন দেখতে পাচ্ছি আমরা নারীরাও এখন এসব অস্ত্র চালাতে পারবো। এটি খুবই বাস্তবসম্মত এবং সহজ একটি প্রক্রিয়া। প্রশিক্ষণ কার্যক্রম নিয়মিত তদারকি করছেন ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ। তিনি জানিয়েছেন এখন থেকে আরও বড় পরিসরে এসব সামরিক প্রশিক্ষণের আয়োজন করা হবে। তার মতে এই প্রশিক্ষণের মাধ্যমে দেশের শান্তি রক্ষার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সম্প্রতি ক্যারিবীয় সাগরে মাদক বিরোধী অভিযানের নামে যুদ্ধজাহাজ মোতায়েন করে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে পরিচালিত প্রথম নৌযানে হামলায় 11 জন নিহত হন। এই হামলার পর ভেনেজুয়েলা 2টি F-16 যুদ্ধবিমান উড়িয়ে মার্কিন যুদ্ধজাহাজকে ঘিরে ধরে। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, ভেনেজুয়েলার যুদ্ধবিমান যদি মার্কিন সেনাদের ঝুঁকিতে ফেলে তবে সেগুলো গুলি করে ভূপাতিত করা হবে। জবাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র তাদের বোমা হামলার হুমকি দিয়ে দুই দেশের সম্পর্ক পুরোপুরি ধ্বংস করেছে। তিনি ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ভেনেজুয়েলা তাদের বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে। যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে তার দেশ আত্মরক্ষায় প্রস্তুত। মাদুরোর দাবি, ভেনেজুয়েলার শাসন পরিবর্তন করতেই ইচ্ছাকৃতভাবে সংঘাত উস্কে দিচ্ছে যুক্তরাষ্ট্র। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এদিকে আবারও ভেনেজুয়েলার মাদকবাহী নৌযানে হামলা চালিয়ে 3 জনকে হত্যা করেছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, নৌযানটি যুক্তরাষ্ট্রের দিকেই যাচ্ছিল, ফলে দিন দিন নাজুক হচ্ছে আমেরিকা ভেনেজুয়েলা সম্পর্ক। গেল কয়েক সপ্তাহের মধ্যে ভেনেজুয়েলার সন্দেহজনক মাদকবাহী নৌযানের ওপর যুক্তরাষ্ট্রের এটি দ্বিতীয় হামলা। ট্রাম্পের দাবি, মাদকবাহী নৌযানটি আন্তর্জাতিক জলসীমায় ছিল, তবে নৌযানটিতে মাদক থাকার কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি ট্রাম্প। ট্রাম্প এই মাদক পাচারকারী চক্রগুলোকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা
বৈদেশিক নীতি এবং দেশের স্বার্থের জন্য হুমকি মনে করছেন। এর আগে মাদক বিরোধী অভিযানে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ মোতায়েন করার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। যুক্তরাষ্ট্রের প্রথম হামলায় 11 জন নিহত হয়। গাজার ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল জাতিগত নিধন চালাচ্ছে বলে এই প্রথম এক স্বাধীন তদন্তে প্রতিবেদনে দাবি করেছে জাতিসংঘ। ইসরায়েলের শীর্ষ নেতারা এই জাতিগত নিধন উস্কে দিয়েছেন বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। গাজায় গণহত্যার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রেসিডেন্ট আইজ্যাক হার্টজ সহ খোদ ইসরায়েলের রাষ্ট্রকেই গণহত্যাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে এসবের তোয়াক্কা না করে গাজা সিটিতে এবার স্থল অভিযান চালাচ্ছে দখলদার ইসরায়েলি সেনারা। এতে 24 ঘন্টায় হত্যা করা হয়েছে অন্তত 68 ফিলিস্তিনিকে। হিজল জোবায়েরের ডেস্ক রিপোর্ট। গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিগত নিধন চালাচ্ছে ইসরায়েল। একটি স্বাধীন তদন্ত শেষে প্রথমবারের মতো জাতিসংঘের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত জানানো হলো। ইসরায়েলের শীর্ষ নেতারা এই জাতিগত নিধন চালাচ্ছেন বলে 72 পাতার এই তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 16 সেপ্টেম্বর প্রকাশিত এই তদন্ত প্রতিবেদনকে এখন পর্যন্ত জাতিসংঘের সবচেয়ে প্রামাণ্য অনুসন্ধান বলে অভিহিত করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয় 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় 4টি জাতিগত নিধন কর্মকাণ্ড পরিচালনা করেছে। এসব কর্মকাণ্ডের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট, রাষ্ট্রপতি আইজ্যাক হার্জগ সহ ইসরায়েলি নেতারা দায়ী। তাদের যথাযথ জবাবদিহিতা ও বিচারের মুখোমুখি করার ডাক দেয়া হয়েছে প্রতিবেদনে। আল জাজিরাকে জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের সভাপতি নাভিভ পিল্লাই বলেছেন, ইসরায়েলের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর বিভিন্ন বক্তব্য ও নির্দেশের ভিত্তিতেই তাদের চলমান গণহত্যার জন্য চিহ্নিত করা হয়েছে। এই তিনজনই রাষ্ট্রের প্রতিনিধি ছিলেন, ফলে আইন অনুযায়ী এর দায়ভার রাষ্ট্রকেই নিতে হবে। তাই প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল রাষ্ট্র নিজেই এই গণহত্যা সংঘটিত করছে। ইসরায়েলি কর্মকর্তাদের দেওয়া বক্তব্যের পাশাপাশি কিছু পরিস্থিতিগত প্রমাণও রয়েছে যা গণহত্যার বিষয়টিকে নির্দেশ করে, বলেন পিল্লাই। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, কমিশন সিদ্ধান্তে এসেছে যে ইসরায়েলি কর্তৃপক্ষ এবং নিরাপত্তা বাহিনী গাজা উপত্যকার ফিলিস্তিনিদের সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার জন্য গণহত্যার উদ্দেশ্য লালন করে। এদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘের এই তদন্ত প্রতিবেদনকে ভুয়া আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে তারা অভিযোগ করেছে যে প্রতিবেদনটি যারা তৈরি করেছে তারা হামাসের দালাল হিসেবে কাজ করছেন। এই প্রতিবেদন সম্পূর্ণভাবে হামাসের মিথ্যাচারের উপর নির্ভর করে তৈরি, যেসব মিথ্যাচার অন্যরাও প্রতিধ্বনিত করেছে। ইসরায়েল এই প্রতিবেদন সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে এবং এই তদন্ত কমিশন অবিলম্বে বাতিলের দাবি জানায়। জাতিসংঘে ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি ড্যানিয়েল মেরনও এই প্রতিবেদনের নিন্দা জানিয়েছেন। তিনি এটিকে লজ্জাজনক, ভুয়া এবং মানহানিকর উস্কানিমূলক এক প্রচার বলে অভিহিত করেছেন। এদিকে জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশন ঘিরে গাজায় যুদ্ধবন্ধ ও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে জাতিসংঘ সদর দপ্তরের সামনে অবস্থান নিয়েছেন বেশ কিছু ইহুদি ধর্মীয় নেতা। ইহুদি এই র্যাবাইরা বলছেন, ইসরায়েল ইহুদি ধর্মের নাম ভাঙিয়ে সেটির অপব্যবহার করে গাজায় যুদ্ধ চালাচ্ছে। এটি নেতানিয়াহুর একক স্বার্থ। চলমান এই যুদ্ধ নিয়ে ইহুদি হিসেবে নিজেরা লজ্জিত, বলছেন ধর্মীয় নেতারা। হিজল জুবায়ের, বাংলা ভিশন। ইসরায়েল দ্বিতীয়বার কাতারের উপর হামলা চালাবে না বলে আবারও আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারের দোহায় আরব ও মুসলিম দেশগুলোর সম্মেলন চলার মাঝেই সোমবার এই প্রতিশ্রুতি দেন তিনি। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি কোনো পদক্ষেপ নেওয়ার ঘোষণা ছাড়াই শেষ হয়েছে কাতারের দোহায় প্রায় 50 মুসলিম দেশের আরব ইসলামিক সম্মেলন। কাতারে হামলা চালিয়ে ইসরায়েল আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে বলে উল্লেখ করে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন আরব ও মুসলিম দেশগুলোর নেতারা। সম্মেলনে গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সম্প্রতি কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত আরব ও ইসলামী জাতিগোষ্ঠীর জরুরি বৈঠকে ইসরায়েলের নির্মম হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। তবে এখনও সুনির্দিষ্ট প্রতিশোধমূলক পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেয়নি অংশগ্রহণকারী দেশগুলো। সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে জিসিসির সদস্য রাষ্ট্রগুলোর যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করার প্রতিশ্রুতি। এই ঘোষণাটি আসে জিসিসির অন্তর্ভুক্ত 6টি দেশ বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে।
সম্মেলনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেন, কাতারের রাজধানী ইসরায়েলের কাপুরুষোচিত হামলার শিকার হয়েছে। তিনি আরও বলেন, ইসরায়েল বহুবার লেবানন, সিরিয়া এবং ইয়েমেনে বোমা হামলা চালিয়েছে এবং সিরিয়ার জমি দখল করেছে। এছাড়াও লেবানন থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে ইসরায়েল অস্বীকৃতি জানিয়েছে। শেখ তামিম আরও বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আরব এলাকায় ইসরায়েলি প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। আল্লাহু আকবার। এদিকে সম্মেলনে আরব ও ইসলামী দেশগুলো কাতারের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেও সামরিক বা কূটনৈতিক কোনো স্পষ্ট পদক্ষেপ এখনও প্রকাশ করা হয়নি। জিসিসি জানিয়েছে, প্রতিরোধ গড়ে তোলার বিষয়ে জোটের সামরিক সংগঠনগুলোর আলোচনা শুরু হয়েছে। শীঘ্রই দোহায় জোটের সম্মিলিত সামরিক কমান্ডের একটি সভা অনুষ্ঠিত হবে, এমনটাই জানান কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ মোহাম্মদ আল আনসারি। যদিও এই নতুন প্রতিরক্ষা ব্যবস্থার বিস্তারিত তথ্য এখনও জানানো হয়নি, তবে এটি এমন একটি নীতির উপর ভিত্তি করে তৈরি হতে পারে যেখানে কোনো সদস্য দেশের বিরুদ্ধে আক্রমণ হলে সেটি পুরো জোটের বিরুদ্ধে হামলা হিসেবে বিবেচিত হবে। সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলের উপর যথাযথ নিয়ন্ত্রণ আনারও আহ্বান জানান জিসিসির মহাসচিব। এছাড়া আরব ও মুসলিম বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তিনি বলেন, আগের অভিজ্ঞতা দেখিয়েছে এই ধরনের চাপ কার্যকর প্রমাণিত হয়েছে। এছাড়া ইসরায়েলকে জাতিসংঘের সদস্য পদ থেকে বরখাস্ত করার আহ্বান জানিয়েছে পাকিস্তান। পাশাপাশি তারা একটি আরব ইসলামিক টাস্ক ফোর্স গঠনের দাবি উত্থাপন করেছে। এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ এবং কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার আহ্বান জানিয়েছেন। এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মুসলিম রাষ্ট্রগুলোকে ইসরায়েলের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। দোহায় সম্মেলনটি চলাকালীন সময় ইসরায়েল সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ওদিকে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল কাতারের ওপর আর কোনো আক্রমণ চালাবে না। এদিকে মধ্যস্থতাকারীদের ওপর হামলা প্রমাণ করছে যে গাজায় যুদ্ধ অবসানের প্রচেষ্টাকে ইচ্ছাকৃতভাবে ব্যর্থ করতে চায় ইসরায়েল। ইসরায়েলের সংঘাতে গাজায় এখন পর্যন্ত ৬৪,৮০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইফাত জাহান, বাংলাভিশন। এবার মঙ্গল গ্রহে মিলেছে প্রাণের অস্তিত্ব। সম্প্রতি এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটির মতে, মঙ্গলে পাঠানো পারসেভিয়ারেন্স রোভার গ্রহটির একটি বিশেষ অংশের পাথরে জৈব অণু থাকার প্রমাণ পেয়েছে। গবেষকরা বলছেন, এই ধারণা যদি সত্যি হয় তাহলে মঙ্গল গ্রহ এমনকি মহাবিশ্ব সম্পর্কে পাল্টে যেতে পারে মানুষের ধারণা। সত্যি কি এলিয়েন খুঁজে পেয়েছেন গবেষকরা? একদিন কি তবে মানুষও মঙ্গলে গিয়ে থাকতে পারবে? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। সম্প্রতি বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে নাসার এক যুগান্তকারী ঘোষণা। মঙ্গল গ্রহে পাঠানো পারসিভিয়ারেন্স রোভার এমন কিছু প্রমাণ খুঁজে পেয়েছে যা ইঙ্গিত দিচ্ছে সেখানে হয়তো একসময় জীবনের অস্তিত্ব ছিল। সিএনএনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রোভারটি মঙ্গলের স্যাফায়ার ফলস নামের একটি অঞ্চলের পাথরে জীবনের সম্ভাব্য চিহ্ন বা বায়োসিগনেচার খুঁজে পেয়েছে। এই পাথরের ভেতরে অর্গানিক মলিকিউল বা জৈব অণুর মতো গঠন পাওয়া গেছে, যা জীবনের জন্য অন্যতম মৌলিক উপাদান। মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, পারসিভিয়ারেন্স রোভারটি পাথরের সূক্ষ্ম স্তরগুলোতে রাসায়নিক বিশ্লেষণ চালিয়েছে। বিবিসির তথ্য অনুযায়ী এই বিশ্লেষণে এমন জটিল কার্বন যৌগ পাওয়া গেছে যা কেবল ভূতাত্ত্বিক প্রক্রিয়ার মাধ্যমেই নয়, জীবনের উপস্থিতির কারণেও সৃষ্টি হতে পারে। যদিও বিজ্ঞানীরা এখনও শতভাগ নিশ্চিত হতে পারেননি, তবুও এটি এখন পর্যন্ত মঙ্গলে জীবনের চিহ্ন খুঁজে পাওয়া সবচেয়ে শক্তিশালী প্রমাণ। এখন প্রশ্ন আসে, মঙ্গলে সত্যি কি কখনো প্রাণ ছিল? গবেষকদের ধারণা, প্রায় ৩ থেকে ৪ বিলিয়ন বছর আগে মঙ্গল ছিল অনেক বেশি উষ্ণ এবং সেখানে তরল পানি প্রবাহিত হতো। রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী গবেষকদের ধারণা, সেই সময় হয়তো গ্রহটিতে নদী, হ্রদ, এমনকি সমুদ্রও ছিল, আর পানি থাকা মানেই জীবনের সম্ভাবনা। তবে মঙ্গল গ্রহের জীবন কোনো গল্প সিনেমার এলিয়েন সভ্যতা নয়, বরং অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণুজীব বা ব্যাকটেরিয়ার মতো প্রাণের অস্তিত্ব ছিল বলে মনে করছেন বিজ্ঞানীরা। অর্থাৎ সিনেমায় যেভাবে সবুজ রঙের বড় চোখওয়ালা এলিয়েন দেখানো হয়, বাস্তবে সেটি মঙ্গলের ইতিহাসের সঙ্গে মেলে না। এতদিন ধরে মঙ্গল নিয়ে মানুষের কৌতূহল ছিল মূলত বৈজ্ঞানিক কল্পকাহিনী ও গবেষণার মিশ্রণে।
কিন্তু এবার বাস্তব তথ্য প্রমাণ দিচ্ছে যে লাল গ্রহটি হয়তো একসময় প্রাণ বহন করেছিল। আর্থ.কমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব প্রমাণিত হলে মানব সভ্যতার মহাবিশ্ব সম্পর্কে দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যাবে। এটি প্রমাণ করবে যে জীবন কেবল পৃথিবীর জন্যই সীমাবদ্ধ নয়। এখন প্রশ্ন হচ্ছে, ভবিষ্যতে কি মানুষ মঙ্গলে বসতি গড়তে পারবে? বিজ্ঞানীরা ইতোমধ্যেই এই সম্ভাবনা নিয়ে কাজ করছেন। নাসা এবং স্পেসএক্স সহ বিভিন্ন সংস্থা মঙ্গলের টেকসই উপনিবেশ গড়ার পরিকল্পনা করছে। তবে মঙ্গলের কঠোর আবহাওয়া, পাতলা বায়ুমণ্ডল এবং বিপজ্জনক বিকিরণ সেখানে মানুষের দীর্ঘমেয়াদী বসবাসকে কঠিন করে তুলেছে। নাসার একাধিক পরীক্ষায় দেখা গেছে, সেখানে টেকসই আশ্রয় ও অক্সিজেন উৎপাদনের ব্যবস্থা তৈরি করা গেলে মঙ্গলে মানুষ থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবুও এই নতুন আবিষ্কার মানবজাতিকে আরও উৎসাহিত করবে মঙ্গলে উপনিবেশ পরিকল্পনায় অগ্রসর হতে। শুধু মঙ্গল নয়, বিজ্ঞানীরা মনে করছেন শনি গ্রহের উপগ্রহ টাইটান কিংবা বৃহস্পতির উপগ্রহ ইউরোপা ভবিষ্যতে জীবনের সম্ভাব্য কেন্দ্র হতে পারে। ইউরোপার বরফের নিচে বিশাল জলসমুদ্র থাকার প্রবল সম্ভাবনা রয়েছে, আর টাইটানে রয়েছে জৈব যৌগ ভরা এক অদ্ভুত পরিবেশ। এসব উপগ্রহে গবেষণা চালানো হলে আগামী দশকগুলোতে নতুন চমকপ্রদ তথ্য আসতে পারে। মঙ্গলে জীবনের সম্ভাব্য প্রমাণ পাওয়া কেবল বৈজ্ঞানিক সাফল্যই নয়, এটি মানব সভ্যতার ভবিষ্যৎ পথ চলার দিকও বদলে দিতে পারে। একদিকে যেমন আমরা মহাবিশ্বে একা নই, এই ধারণা বাস্তব হতে যাচ্ছে, অন্যদিকে ভবিষ্যতে অন্য গ্রহে মানুষের বসবাসও আর বৈজ্ঞানিক কল্পকাহিনী বলে মনে হবে না। হয়তো কয়েক দশক পর আমাদের পরবর্তী প্রজন্ম মঙ্গল কিংবা অন্য কোনো গ্রহে মানুষের প্রথম উপনিবেশ গঠনের সাক্ষী হতে পারবে। ইমরান মাহমুদ, বাংলাভিশন। মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে প্রায় 1,83,000 কোটি টাকার মানহানির মামলা করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, নিউ ইয়র্ক টাইমস যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট সংবাদ মাধ্যম। ট্রাম্পের দাবি, এই সংবাদ মাধ্যমটি উগ্র বামপন্থী ডেমোক্রেট পার্টির মুখপাত্র হিসেবে কাজ করে। গণমাধ্যমটি সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসের নির্বাচনী তহবিলে অবৈধভাবে অর্থায়নও করেছে। এছাড়া প্রায় এক দশকের বেশি সময় ধরে পত্রিকাটি ট্রাম্পের পরিবার ও পারিবারিক ব্যবসার বিরুদ্ধে মিথ্যাচার চালিয়েছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। $15 বিলিয়ন ক্ষতিপূরণ চেয়ে মামলাটি ফ্লোরিডা অঙ্গরাজ্যের আদালতে দায়ের করবেন ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। রাশিয়া ও বেলারুশের সেনাদের অংশগ্রহণে শুরু হয়েছে জাপাত 2025 যৌথ কৌশলগত মহড়া। 2022 সালের মহড়া শেষে ঘরে না ফিরে বেলারুশের মাটি ব্যবহার করে ইউক্রেনে হামলা চালিয়েছিল রুশ সেনারা। তবে মস্কো ও মিনস্কো জানিয়েছে, এবারের মহড়া পুরোপুরি প্রতিরক্ষামূলক। যুক্তরাষ্ট্র, তুরস্ক ও হাঙ্গেরি সহ 23টি দেশের সামরিক প্রতিনিধিদের এই মহড়া পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। বেলারুশের রাজধানী মিনস্ক থেকে 72 কিলোমিটার দূরে বিশাল মাঠে চলছে তুমুল লড়াই। বোমারু বিমান থেকে ফেলা হচ্ছে বোমা, আকাশ ভরে যাচ্ছে ধোঁয়ায়। তবে এটি আসল কোনো যুদ্ধ নয়, এ সবই সামরিক মহড়ার অংশ। রাশিয়া ও বেলারুশের সৈন্যদের অংশগ্রহণে শুরু হয়েছে জাপাত 2025 যৌথ কৌশলগত মহড়া। এই ধরনের মহড়া প্রতি 4 বছর পর পর অনুষ্ঠিত হয়। 2022 সালে এই মহড়ায় অংশ নিয়েছিল 2 লাখ সেনা। এবছর মহড়ায় সেনা সংখ্যা কম হলেও আয়োজন ছিল জাঁকজমকপূর্ণ। মস্কো ও মিনস্কের পক্ষ থেকে বলা হয়েছে যে এই মহড়া পুরোপুরি প্রতিরক্ষামূলক। বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মহড়ায় মোট 23টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। এর মধ্যে ন্যাটো সদস্য তুরস্ক, হাঙ্গেরি ও যুক্তরাষ্ট্রের 2 সেনা কর্মকর্তা বিশেষভাবে নজর কাড়েন। 15 সেপ্টেম্বর মহড়া চলাকালে হঠাৎ করেই উপস্থিত হন যুক্তরাষ্ট্রের সেনা কর্মকর্তারা। বেলারুশের প্রতিরক্ষামন্ত্রী ভিক্টর ক্রেনিন নিজে মার্কিন কর্মকর্তাদের মহড়া ঘুরে দেখান। তাদের উপস্থিতি যুক্তরাষ্ট্র বেলারুশ সম্পর্কের নতুন উষ্ণতার ইঙ্গিত দিচ্ছে, যদিও মার্কিন কর্মকর্তারা সাংবাদিকদের সাথে কোনো কথা বলেননি। তবে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এই ধরনের মহড়াতে মোটেও খুশি নন। গত সপ্তাহে পোল্যান্ড অভিযোগ করে যে একটি রুশ ড্রোন তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। ন্যাটো এর জবাবে যুদ্ধবিমান পাঠিয়ে কিছু ড্রোন ভূপাতিত করে। একই ধরনের ঘটনা ঘটেছে রোমানিয়ার আকাশসীমাতেও। ইউরোপের নেতারা আশঙ্কা করছেন যে এই ধরনের ড্রোন অনুপ্রবেশ কোনো দুর্ঘটনা নয়, বরং রাশিয়ার একটি কৌশল।
মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। দর্শক, এ ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।